নমস্কার, আপনারা দেখছেন টিডি বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নাগরিকত্ব পাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, 18 পর আর নতুন আধার নয় অসমে। রাহুলের ভয়ে মুখ খুলতে পারেন না কংগ্রেসের তরুণ প্রতিভাবান নেতারা, নজিরবিহীন আক্রমণ মোদির। বিজেপির অপেক্ষায় বাংলা, কলকাতা সফরের আগে উন্নয়ন বার্তা দিয়ে পোস্ট মোদির। 26-এর আগে আরো ব্যাকফুটে মমতা, রাজ্যে আসার আগেই তৃণমূলকে কড়া আক্রমণ মোদির। মমতা পুলিশের জন্য বড়সড় ধাক্কা, আদালতে জামিন নওশাদ সিদ্দিকী সহ 95 কর্মীর। রাত পোহালেই বঙ্গে মোদি, কড়া নিরাপত্তায় আঁটো এলাকা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। পিছিয়ে যেতে পারে এসএসসি নিয়োগের পরীক্ষা, কি রায় দিল সুপ্রিম কোর্ট। ভারী বৃষ্টিতে কাঁপবে দক্ষিণবঙ্গ, দফায় দফায় তুমুল বৃষ্টি হবে এই জেলাগুলিতে। মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা, আবহাওয়ার বিরাট আপডেট। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল বড় ঘোষণা করলেন তিনি, জানিয়ে দিলেন আপাতত 18 বছরের বেশি বয়সীদের আধার কার্ড ইস্যুই করা হবে না। একমাত্র ব্যতিক্রম তফসিলি জাতি ও উপজাতি এবং চা শ্রমিকেরা, তবে তাদের ক্ষেত্রেও তা জারি হবে 1 বছরের জন্যই। সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এদিন হিমন্তকে বলতে শোনা যায়, আমরা বাংলাদেশিদের সীমান্তের বাইরে পাঠিয়ে চলেছি, চাইছি যেন কেউ আধার কার্ড বানিয়ে রাজ্যে প্রবেশ করতে না পারে এবং নিজেদের ভারতীয় বলে দাবি করতে না পারে। আমরা সেই রাস্তা একেবারে বন্ধ করে দিয়েছি। সেই সঙ্গেই তার ঘোষণা, অসমের মন্ত্রিসভা আজ সিদ্ধান্ত নিয়েছে আর 18 বছরের বেশি বয়সীদের জন্য নতুন আধার কার্ড ইস্যু করা হবে না। ব্যতিক্রম তফসিলি জাতি ও উপজাতি এবং চা শ্রমিকেরা, তবে 1 বছরের জন্য। তবে হিমন্ত জানাচ্ছেন 1 মাসের জন্য আপাতত ছাড় দেওয়া হবে, অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে 18-র বেশি বয়সীরা সুযোগ পাবেন আধারে নিজের নাম নথিবদ্ধ করার। এরই পাশাপাশি বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে, বিরল থেকে বিরলতম ক্ষেত্রে জেলা শাসকের ক্ষমতা থাকবে এরপর কারো আধার কার্ড ইস্যু করার। তিনি এসবি রিপোর্ট এবং ফরেনার্স ট্রাইব্যুনালের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবেন। বিরোধীদের মধ্যে একাধিক নেতা রয়েছেন যারা অত্যন্ত প্রতিভাবান, কিন্তু তাদেরকে ঘিরে নিরাপত্তাহীনতায় ভোগেন রাহুল গান্ধী। এনডিএ নেতাদের বৈঠকে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, কেন্দ্রের শরিকদের সঙ্গে বাদল অধিবেশনের শেষ দিনে আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী, আর সেখানেই ইঙ্গিতবাহী মন্তব্য করেন তিনি। বিরোধীদের বিদ্যে গিয়েই পরিবারতন্ত্র এবং রাহুল গান্ধীকে তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি বলেন, বিরোধী দলগুলির সঙ্গে বেশ কয়েকজন সম্ভাবনাময় নেতা রয়েছেন, বিশেষত কংগ্রেসে, কিন্তু তাদের কথা বলার অনুমতিটুকুও মেলে না। তার অন্যতম কারণ হলো গান্ধী পরিবারের নিরাপত্তাহীনতা। ওই বৈঠকে মোদী আরো বলেন, বিরোধীদের এই নেতাদের নিয়ে আতঙ্কে ভোগেন রাহুল গান্ধী, তার কারণেই প্রতিভাবান নেতারা মুখ খুলতে পারেন না। এই বৈঠকে কোনো বিরোধী সাংসদ হাজির ছিল না। গতকালই লোকসভায় পাস হয়েছে দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল। এদিনের আলোচনায় সেই বিলের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তার কথায়, এই বিল পাস হলে যে সংস্কার হবে তার প্রভাব সুদূর প্রসারী, আমজনতার উপরে সরাসরি প্রভাব ফেলবে এই বিল। উল্লেখ্য, কেন্দ্র বলেছে অনলাইন গেমসের আসক্তি যুব সমাজকে বিভ্রান্ত করছে, এই আসক্তি দূর করা দরকার। তাছাড়া অনলাইন বেটিং অ্যাপে রোজগারের নেশায় বহু মানুষ সর্বস্ব খোয়াচ্ছেন। এই সব গেমসের আসক্তি অবসাদ এবং আত্মহত্যা প্রবণতা বাড়ায়। এই সব নিয়ন্ত্রণ করে দেশীয় শিক্ষামূলক গেমিং অ্যাপকে উৎসাহ দেওয়াও কেন্দ্রের অন্যতম উদ্দেশ্য। কেন্দ্রের প্রস্তাবিত বিলে বলা হচ্ছে, অনলাইনে বেটিং সংস্থা চালানো অপরাধ। কিন্তু গোটা বাদল অধিবেশনে বিরোধীদের ভূমিকা নিয়ে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন মোদী। বৈঠকে তিনি বলেন, কেবল বিশৃঙ্খলা ছড়াতেই ব্যস্ত ছিল বিরোধীরা, তবে বাদল অধিবেশনে একাধিক বিল পাস করানো গিয়েছে। সেই বিষয়টি উল্লেখ করে মোদী বলেন, যথেষ্ট সাফল্য এসেছে এই বাদল অধিবেশনে। ধর্মতলায় সংসদীয় ওয়াক অফ আইন সহ একাধিক বিষয়ে প্রতিবাদ কর্মসূচি ছিল আইএসএফ এর, কিন্তু সেখানে পুলিশি বাধাকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীতে গ্রেফতার করা হয় বহু আইএসএফ কর্মীকে, এমনকি আটক করা হয় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও। আর আজ তাদের আদালতে তোলা হয়।
আর সেখানেই বড় সড় ধাক্কা খায় এই রাজ্যের পুলিশ, যেখানে নওশাদ সিদ্দিকী সহ যাদের গ্রেফতার করা হয়েছে সেই 95 জনেরই জামিন মঞ্জুর করে আদালত। গতকাল ধর্মতলায় আইএসএফ এর প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের পক্ষ থেকে যেমন বাধা দেওয়া হয়, ঠিক তেমনি পুলিশের দুর্ব্যবহার নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন আইএসএফ কর্মীরা। জোর করে প্রচুর আইএসএফ কর্মী এবং বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেফতারের বিরুদ্ধে জেলায় জেলায় আইএসএফ কর্মীরা প্রতিবাদে নামেন। গতকালই জোড়াসাঁকো থানায় রাখা হয় নওশাদ সিদ্দিকীকে, আর আজ তাকে আদালতে তোলার সময় আইএসএফ কর্মীরা আদালতের বাইরে নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে স্লোগান দিতে শুরু করেন। সকলেই তাকিয়েছিলেন যে আদালতের পক্ষ থেকে কি নির্দেশ আসে সেদিকেই। এদিকে আজ নওশাদ সিদ্দিকী সহ 95 জন কর্মীকে আদালতে তোলার পরই আইএসএফ কর্মীদের জন্য বড় সড় সুসংবাদ আসে, যেখানে খবর পাওয়া যায় যে প্রত্যেকেরই জামিন মঞ্জুর করেছে আদালত। আর সেই খবর প্রকাশ হওয়ার পরেই রীতিমতো উজ্জীবিত হয়ে পড়েন আইএসএফ কর্মীরা। পুলিশ দিয়ে তাদের আন্দোলনকে যে এভাবে আটকে রাখা যাবে না, সেই ব্যাপারে আরো নিশ্চিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আইএসএফ কর্মীরা। স্বাভাবিকভাবেই পুলিশের পক্ষ থেকে আইএসএফ বিধায়ক সহ প্রচুর কর্মীকে গ্রেফতার করা হলেও শেষ পর্যন্ত আদালতে যেভাবে তাদের জামিন মঞ্জুর করা হলো, তাতে আরো একবার বড়সড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এতদিন বাংলার বিজেপি কর্মীরা একটা সংশয়ের মধ্যে ছিলেন যে তারা তো তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে তৈরি আছেন, কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই লড়াইয়ে তাদের সাথ দেবে তো? দিনের শেষে 2021-এর মতো ফলাফল হবে না তো? তবে কিছুদিন আগে থেকেই একটা বিষয় খুব স্পষ্ট হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট আগ্রহী এবং তাদের একের পর এক পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে যে তারা এবার বাংলায় পরিবর্তন চায়। রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর বাংলায় পা রাখার আগেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে যেভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী, তাতেই স্পষ্ট যে এবার বাংলা নিয়ে যথেষ্ট সিরিয়াস বিজেপি। কলকাতার 3টি মেট্রো রুটের উদ্বোধন করতে রাজ্যে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি কর্মীরাও প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে যথেষ্ট উজ্জীবিত, কারণ 2026-এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফর যে তাদের কাছে যথেষ্ট আশাব্যঞ্জক। দমদমে সেই প্রধানমন্ত্রীর সভাকে ঘিরেও চলছে চূড়ান্ত প্রস্তুতি, আর তার মাঝেই রাজ্যে পা রাখার আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী, যেখানে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। প্রধানমন্ত্রী লেখেন, দিন দিন তৃণমূলের প্রতি জনরোষ বাড়ছে, আর তাই বঙ্গবাসীর অপেক্ষা করছে বিজেপির ক্ষমতায় আসার, কারণ তারা বিশ্বাস করেন যে বিজেপি ক্ষমতায় এলেই আসল উন্নয়ন হবে। আর প্রধানমন্ত্রীর এই পোস্টের ফলেই স্পষ্ট যে শুধুমাত্র প্রশাসনিক কর্মসূচি বা মেট্রো রেলের উদ্বোধন করতেই তিনি বাংলায় আসছেন না, তার প্রধান লক্ষ্য বাংলায় তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা। তাই রাজ্যে পা রাখার আগেই তৃণমূলের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দিলেন নরেন্দ্র মোদী, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 26,000 চাকরিহারাকে নতুন করে নিয়োগের পরীক্ষা দিয়ে চাকরি ফেরাতে হবে। চাকরিহারারা বারবার পরীক্ষা না দেওয়ার আর্জি জানালেও কোনো সুরাহা হয়নি। রাজ্যের পুনর্বিবেচনা রাজ্যে সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ায় আপাতত পরীক্ষা হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই পরিস্থিতিতে নতুন মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। পিছিয়ে যেতে পারে পরীক্ষা। আগামী 7 ও 14 সেপ্টেম্বর এসএসসির নিয়োগের পরীক্ষা হওয়ার কথা, কিন্তু গতকালই শীর্ষ আদালতে চাকরিহারাদের একাংশ দাবি করে তারা সুপ্রিম রায়ের অপেক্ষায় ছিল, তাই ফর্ম ফিল আপ করেনি। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, অযোগ্য বাদে বাকি পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে দিতে হবে। তার জন্য নিয়োগ প্রক্রিয়া পেছানো যেতে পারে। যারা ফর্ম ফিল আপ করেননি তাদের জন্য আরো 10 দিন সময় দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার জন্য যদি পরীক্ষার দিন পেছোতে হয়, তাহলে রাজ্য ও এসএসসি সেই সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়াও আরো একটি বিষয় উল্লেখ করা হয়েছিল চাকরিহারাদের তরফে। 2016 সালে নিয়োগের ক্ষেত্রে স্নাতকে 45% নম্বর যোগ্যতা হিসেবে ধার্য করা হয়েছিল। এবার সেই নম্বর বাড়িয়ে 50% করে দেওয়া হয়েছে, ফলে সেক্ষেত্রে বাদ পড়তে পারেন অনেক চাকরিহারা। এই নিয়ে অভিযোগ উঠেছিল। সুপ্রিম কোর্ট সেই ক্ষেত্রেও নির্দেশ দিয়েছে যে যোগ্য চাকরিহারাদের ক্ষেত্রে এই নম্বর ধার্য করা হবে না, অর্থাৎ 45% নম্বর পেলেই চাকরিতে বসতে পারবেন যোগ্য চাকরিহারারা। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া পূর্বাভাস নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে খবর পাওয়া গিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হিমালয় সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলা যেমন মালদা এবং 2 দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে, যা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে চলেছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করেছে রাজ্যে, যার ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের কিছু নিচু এলাকা জলমগ্ন হতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভূমিধসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কারণ উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে।